প্রক্রিয়াজাত মাংসর যে পদ্ধতি, যেটা আধুনিক, যারা আমাদের মতো সার্টিফাইড প্রপারলি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে করা, তারা যে মাংসটা করে, ফ্যাক্টরি থেকে যে মাংসটা করে, সেটাকে যদি প্রক্রিয়াজাত মাংস বলেন, সেই মাংসটার মূল কাজ হচ্ছে এই মাংসের মধ্যে যত অণুজীব আছে, মাইক্রোবায়াল লোড আছে, সেটাকে নামায় আনা অথবা একদম এলিমিনেট করা। সো মিটটাকে একদম সেফ মিট করা। সো প্রক্রিয়াজাত হচ্ছে বড় কথা হচ্ছে এটা একটা সেফ মিট। এই প্রক্রিয়াজাত মাংস আরও একটা কাজ করে, মিটের 70% হচ্ছে পানি, তারপরে বাকি 25% হচ্ছে প্রোটিন অ্যান্ড দেন ফ্যাট, আর অলমোস্ট 1%-এর কম হচ্ছে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো আমাদের উঠতি বয়সী শিশু কিশোরদের জন্য এবং যুবকদের জন্য খুব ইম্পর্টেন্ট, বেড়ে ওঠার ব্যাপারটা, আপনার কাজ করার শারীরিক সক্ষমতা তৈরি এবং সেটাকে চলমান রাখা। দ্রবীভূত জলীয় অংশটা আস্তে আস্তে চুয়ে চুয়ে বের হয়ে যায়। যখন চুয়ে চুয়ে বের হয়ে যায় তখন মাইক্রোনিউট্রিয়েন্টটাও বের হয়ে যায়। সো প্রসেসিং মিট ইন্ডাস্ট্রি যেটা করে যে তারা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি তৈরি করে, তারা গ্লাইকোজেনকে কনভার্ট করে পিএইচ লেভেলকে নামায় আনে। সো এইটা একটা শীতাতপ নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রসেসটা করা হয়। সো ফ্যাক্টরি থেকে যদি কোনো ওয়্যারহাউসে যায় অথবা কোনো স্টোরে যায়, পুরো যাত্রাটা হতে হবে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে, এবং যখন কাস্টমারের কাছে দিবে সেটাও ওই টেম্পারেচারের মধ্যে হবে। কেউ যদি আমাদের থেকে নেয় বা আমাদের মতো কোনো কোম্পানি থেকে নেয়, তাইলেই তার পক্ষে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আমরা প্রথমে তো এটা করেছিলাম এক্সপোর্ট, বিকজ এইটা না করলে কমপ্লায়েন্স হয় না, এক্সপোর্ট হয় না। কিন্তু এখন বাংলাদেশে, এটা তো আরও 15 বছর আগের কথা, এখন আমাদের ইন্সপিরেশন হচ্ছে কিভাবে বাংলাদেশের লোককে এটা খাওয়ানো যায়। বাট আমাদের রিয়েলিস্টিক্যালি আমাদের মার্কেট ইজ সো ফ্র্যাগমেন্টেড, আমাদের ইলেকট্রিসিটির ডিস্ট্রিবিউশনও সব জায়গায় সমানভাবে না, সেই জন্য একটু হয়তো সময় লাগবে। তো সরকারের যেটা উচিত, এই লক্ষ্যে যাওয়ার জন্য যারা পায়োনিয়ার আছে তারা যেন হারায় না যায়, জিনিসটা যেন আমাদের মতো কোম্পানি পরে কিন্তু দ্বিতীয় কোম্পানি আসে নাই, বিকজ এটা টু টাফ, এটা ফিনান্সিয়ালি ভায়াবল না, খুব টাফ। সরকার আমাদেরকে ভায়াবল করার কাজটা করতে পারে। কিভাবে করতে পারে? যেমন কোল্ড চেইন, যেমন ধরেন সরকার এটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অথবা আইসক্রিম ইন্ডাস্ট্রি, ওখানে এইচএস কোডে আলাদা লেখা থাকে। আমরা কোল্ড চেইন বলতে বুঝি এটা একটা স্টোরেজ, আর আমাদের ক্ষেত্রে কোল্ড চেইন হচ্ছে এটাই প্রক্রিয়া, প্রোডাকশনের উৎপাদন প্রক্রিয়া, যেখানে মাধ্যমে আপনি মাইক্রোবায়াল লোড কমাচ্ছেন, মাইক্রোনিউট্রিয়েন্টকে ইন্ট্যাক্ট রাখছেন। এটা আসলে দিস ইজ ইটস মেশিনারিজ, এটা প্রোডাকশন মেশিনারিজ। কিন্তু এটা শিল্প, আমাদের মূলধনী যন্ত্রপাতির সুবিধা পাওয়ার জন্য আইসক্রিমকে বলা আছে ওরা যদি আনে ওদের জন্য আছে, ফার্মাসিউটিক্যালকে বলা আছে, আমাদেরকে কিছু বলা নাই। সো আমাদেরকে বাইতুল মোকাররমে যারা ইম্পোর্ট করে তাদের মতো করে ইম্পোজ করতে চায়, আমাদের অনেক কষ্ট হয়। ইভেন কাঁচা বাজারের মাংস বিক্রেতাও যেন এটাকে অ্যাভেল করতে পারে, তার শপের সামনে যেটা ঝুলায় বিক্রি করে, ঝুলাক কিন্তু ওই 0 to 5 টেম্পারেচারের ভিতরে রেখে করতে পারে, সেইভাবে শুল্কটাকে কমায় এই ধরনের প্রোডাক্ট করতে পারে। সো একটা হলো যে কোল্ড চেইন, 2 নাম্বার হচ্ছে যে এইটা আসলে বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা কৃষি বিভাগ থেকে একটা আলাদা বিভাগ হয়েছে, কিন্তু খামার যে কৃষক চাষ করে সেই কৃষকই গরু পালে, ঠিক আছে। কিন্তু এখানে হয়তো ওই মন্ত্রণালয় বাড়ানোর জন্য, মন্ত্রী বাড়ানোর জন্য, সচিব বাড়ানোর জন্য ভাগ হয়েছে। সো কৃষিতে যেই প্রণোদনাগুলো সরকার দেয়, একই প্রণোদনা আমাদেরকে দেওয়া উচিত। কৃষিতে যে ট্যাক্স রেট আছে সেটা আমাদের দেওয়া উচিত। আমরা যেমন সাবান কোম্পানি সব ইন্ডাস্ট্রির মতো কিন্তু 28%, 25% ট্যাক্স দিই, যেটা আসলে এই ধরনের কমোডিটিতে এত % ট্যাক্স দিয়ে সার্ভাইভ করা সম্ভব না। সো ওই জায়গাটায় সরকার ট্যাক্স রেট এগ্রিকালচারের মতো, ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে এগ্রিকালচারের যেরকম নানা সফট লোন আছে সেগুলো এনেবল করতে হবে। কোটি কোটি লোক থাকে শহরে, এত জবাই হওয়া, সেটার সাথে অনেক হেলথ রিস্ক। আপনি ড্রেনে যদি এভাবে সুয়ারেজ সিস্টেমে যদি এই ধরনের বর্জ্য দেন, সেটা আমরা তো প্রতি বছরই দেখতেছি ঢাকা শহরে নতুন নতুন রোগ আসতেছে। প্রত্যেক সামারে আমরা সবাই ভীতির মধ্যে থাকি, নতুন কি ম্যালেরিয়া আসবে, নতুন কোন ধরনের রোগ আসবে, আজকে চিকেনগুনিয়া, কালকে ডেঙ্গু, পরশু এটা
একটার পর একটা ক্রমাগত আসতেছে। আমাদের পাবলিক হেলথের অনেক বড় ইস্যু আছে। তো অ্যাটলিস্ট আরবান সেন্টারগুলোতে আমাদের মনে হয় যে আমাদের উই ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস, উই হ্যাভ টু বি অ্যাজ গুড অ্যাজ এনি ডেভেলপড কান্ট্রি। সেই সুবিধাগুলা চালু করা উচিত। সরকারি ব্যয়ের যে একটা নেগেটিভ পার্সপেক্টিভ আছে, সেটা আমার মনে হয় এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে এগুলো খুবই দৃশ্যমান, সবাই বুঝে। এগুলো কাজের কাজ কিছু হয় না, এটা প্রাইভেট সেক্টরকে দিয়ে করতে হবে, এটা আসলে পাবলিক সেক্টর গিয়ে কাজ হবে না। যে আমরা অনেক 10-15 দশক ধরে বুঝাচ্ছি কেন ইন্ডিয়া পারলো আমরা পারলাম না। এটার কারণ হচ্ছে অ্যাজ আই সেড, সবখানে ইন্টারন্যাশনালি কমপ্লায়েন্ট না হলে আমরা এক্সপোর্ট করতে পারবো না। কমপ্লায়েন্সটা তো আসলে আমাদের মতো দরিদ্র দেশে ইজ এক্সপেন্সিভ, পারবে না। তো আমরা বলেছিলাম যে সমস্ত জায়গা থেকে এক্সপোর্ট করবে, যেমন আমাদের ফ্যাক্টরি, এই সমস্ত এলাকার আশেপাশের জায়গাটাকে কমপ্লায়েন্ট করা, এটাকে বলে ডিজিজ ফ্রি জোন করা, কমপ্লায়েন্ট করা। সেই কাজটা সরকার বলে, প্রকল্প নেয়, কিন্তু করতে পারছে না। কিন্তু ইন্ডিয়া একই জিনিস করে, কিন্তু সারা ইন্ডিয়া কিন্তু কমপ্লায়েন্ট না। ওরা ওদের ওই ফ্যাক্টরির আশেপাশে এলাকাটাকে যৌথভাবে সরকার এবং প্রাইভেট পাবলিক জয়েন্টলি কাজ করে এটাকে করে। সো ওই জায়গাটায় আমরা গতি নাই, কমিটমেন্টের অভাব আছে। আমরা এত টাকা পুঁজি দিয়ে এখনো কোনো লাভ ছাড়া যে চালায় যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন, এটাই আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, যে আমরা একটা এক্সাম্পল এবং রেফারেন্স সেট করে যাচ্ছি। এখন এটা আসলে কতদিন করতে পারবো জানি না, যত দ্রুত সবাই এসে হেল্প করতে পারে তত ভালো হয়। একটা গরুর গাড়ি একটা হাটের থেকে মার্কেট পর্যন্ত পৌঁছাইতে নানা রকম এক্সটর্শন আছে, সেটা সম্ভব, আমরা একটা দেখতে পেয়েছি। এই জায়গাটায় বাংলাদেশে যদি দুর্নীতির ব্যাপারটা না থাকে, এক্সটর্শন যদি না থাকে, একটা কমবে। হয়তো বেঙ্গল মিট কমবে না, বিকজ আমি অ্যাজ আই সেই বেঙ্গল মিট পুরো সাইন্টিফিক একটা ডিফারেন্ট জিনিস করে। যদি ওই মূলধনের যন্ত্রপাতি আনা, ইলেকট্রিসিটি এবং নানা রকম সাপোর্টগুলো যদি সরকার না দিতে পারে, ততদিন হয়তো বেঙ্গল মিট একটু এক্সপেন্সিভ থাকবে। বাট বেঙ্গল মিট তো কোনো পার্সেন্টেজ না। বাট মানে বৃহৎ জনগোষ্ঠী খাওয়ার জন্য যে মিটটা, সেটা এক্সিস্টিংয়ে এক্সটর্শন কমায় একটু ম্যানেজ করা যাবে, ম্যানেজেবল করা যাবে। কিন্তু আরও ভালো করা যাবে যদি আমরা গোখাদ্যকে সাশ্রয়ী করতে পারি। আমরা তো আসলে লিটারেলি ঘাস খাওয়ায় গরু পালি না। হ্যাঁ, আমরা পুরোপুরি এই যে ভুট্টা বেস ফিড মিলগুলোর উপর নির্ভরশীল, যেগুলো সবগুলোই ইম্পোর্টেড। ডলার, ইন্টারন্যাশনাল কমোডিটি মার্কেট, এই সব কিছুর কারণে ইটস ভেরি এক্সপেন্সিভ। সো আমেরিকার হাই এন্ড মিট ছাড়া এরকম কর্নফেড বা দানাদার ফিড মিট কোথাও কিন্তু খায় না। আর আমাদের খাদ্যাভ্যাসের সাথে এটার দরকার নেই। ওরা এইটা করে বিকজ ওরা স্টেক খায়, স্টেকে ইন্ট্রামাস্কুলার ফ্যাট লাগে, জিনিসটাকে বাটারি লাগার জন্য। সেটা আমাদের কারি মিটে দরকার নেই। সো আমরা একটা রং ফিড, রং প্যালেটের জন্য ব্যবহার করছি, রং কুজিদের জন্য ব্যবহার করছি। আমাদের জন্য রাইট ফিড হচ্ছে ঘাস বা ঘাস থেকে সাইলেজ করা। তো এই জায়গায় আমার মতে গবেষণার পার্টটা পিছায় আছে। সরকার যদি গবেষণা করে উচ্চ ফলনশীল, হাই প্রোটিন, হাই এনার্জি ইল্ড নানা রকম ঘাস উৎপাদন করতে শিখে, এবং ফার্মারদের মাধ্যমে যেভাবে এগ্রিকালচারের এক্সটেনশন ওয়ার্ক হয়, সেভাবে যদি ঘাসের এক্সটেনশন ওয়ার্ক হয়, তাহলে এটা সহজ হয়ে আসবে।